হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ বল ও গতির সেকেন্ড ক্লাস হবে। আগের ক্লাসটি আমি যেটা পড়েছি পার্ট ওয়ান, বল ও গতির পার্ট ওয়ান, ওই পার্টটা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবে। তোমরা দেখে নিও। এরপরে আজকে হবে সেকেন্ড পার্ট, বল ও গতির সেকেন্ড পার্ট। আজকে গতির সমীকরণ নিয়ে আলোচনা হবে। গতির সমীকরণের প্রথম পার্ট হচ্ছে দূরত্ব আর সরণ। দূরত্বকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো, আর সরণ, দূরত্বকে ইংরেজিতে ডিস্ট্যান্স বলা হয় আর সরণকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। দূরত্ব কি না, কোনো গতিশীল বস্তুকণা তার যাত্রাকালে মোট যে পথ অতিক্রম করে তাকেই ওই বস্তুকণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলা হয়। মানে ও কতটা দূরত্ব, মানে কতটা পথ অতিক্রম করেছে এটাই এখানে ব্যাপার। কোন কোন দিকে গেছে এটা এখানে ব্যাপার, মানে ব্যাপার নয়। দূরত্ব হলো কোনো গতিশীল বস্তুকণা তার যাত্রাকালে মোট যে পথ অতিক্রম করে সেটাই হলো তার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি না, কোনো গতিশীল বস্তুর সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট দিকে স্থান বা অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। মানে কি, ধরলাম এইখানে তোমাদের বাড়ি আর এটি হলো তোমাদের স্কুল। তোমরা একদম সোজাসুজি, এটা তোমাদের প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, একদম সোজাসুজি একদম সরল লেখা বরাবর গেছো, একটা পথ এসছো। আবার ধরো কেউ এইভাবে এলে, আবার কেউ এইভাবে এলে, বিভিন্নভাবে গেলে। দূরত্ব হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে দূরত্ব। তুমি এখান থেকে যদি এইখানে যাও তাহলে দূরত্ব যতটা হবে ততটাই, আবার এখান থেকে এলে যতটা তুমি এলে যে মানটা পেলে সেটাই হবে তার দূরত্ব, আবার সোজাসুজি গেছো সেটাও হবে তার দূরত্ব। কিন্তু সরণ হচ্ছে কেবলমাত্র একটা নির্দিষ্ট দিক, একটা নির্দিষ্ট দিক, মানে একদম সোজাসুজি সরল রেখা বরাবর যেটা গেছি সেটাই হচ্ছে সরণ। এইটা হচ্ছে কেবলমাত্র সরণ। আর দূরত্ব কিন্তু সবগুলি, আমরা সবগুলিকেই দূরত্ব বলতে পারি। দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে যে অতিক্রম করেছে সেই পথটাই হচ্ছে তার দূরত্ব। অতিক্রম মানে অতিক্রম করে, মোট যে পথ অতিক্রম করে সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে একটা মানে মানে সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট দিকে যে স্থান পরিবর্তন সেটাই হচ্ছে সরণ। তাই দূরত্বের যেহেতু মান আছে এবং কোনো অভিমুখ নেই, তাই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। আর সরণের যেহেতু নির্দিষ্ট দিক রয়েছে তাই সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। আর একক, দূরত্ব সরণের দুজনের একক কিন্তু একই। দুজনের একক কী হবে না, এসআই পদ্ধতিতে হবে দুজনেরই মিটার, আর সিজিএস পদ্ধতিতে হবে দুজনেরই সেন্টিমিটার। মানে দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু একক তাদের একই, মিটার, এসআইতে মিটার, সিজিএসে সেন্টিমিটার, এবং দুজনেরই মাত্রা সেম। দূরত্ব সরণের দুজনেরই মাত্রা সেম, সেটা হচ্ছে এল। কিন্তু সরণ কিন্তু ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। সরণ দূরত্ব বোঝার জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি। দেখা গেল একটা পয়েন্ট এ থেকে একজন প্রথমে এলো বি প্রান্তে, যেটা দূরত্ব হচ্ছে 4 মিটার। তারপরে আবার গেল সোজা উপরের দিকে, সেটা কত, এটা যদি সে পূর্ব দিকে আসে, এটা গেল উত্তর দিকে, তাহলে উত্তর দিকে কত গেছে না হচ্ছে 3 মিটার। এই প্রান্তে সি প্রান্তে এলো, দিয়ে বলল দূরত্ব কত, সরণ কত, দিয়ে বলা হলো দূরত্ব কত, সরণ কত। তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব আমি কি বলেছি না, আমরা কোনো দিক বিচার করব না, শুধু মানটা দেখো, মানে সে কতটা পথ অতিক্রম করেছে। তাহলে গেছে কত, এ থেকে বি পয়েন্টে এসছে 4 মিটার, আর বি থেকে সি পয়েন্টে এসছে কত, 3 মিটার। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব কত হলো না হচ্ছে 7 মিটার। দূরত্ব আমরা পেয়ে গেলাম 7 মিটার। সরণ কি না, সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, তার শুরু এবং শেষকে যদি একটা সরল রেখা দিয়ে যোগ করি যেটা হবে সেটাই হবে সরণ, মানে এসি। এটা যেহেতু 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখান থেকে সরণ বের করতে গেলে এসি। এসিটা কি, এসি বলতে এই থেকে এই পয়েন্ট, মানে শুরু থেকে শেষ পয়েন্ট, এটা সরলরেখা দিয়ে যোগ করলে যেটা আমরা পাবো সেটাই হবে সরণ। এসি সমান কত হবে না, √অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কত, 4, 4 স্কোয়ার, আর এখানে আসছে 3 স্কোয়ার। তাহলে আমরা পেলাম কত, 4, 16 আর 9, মানে পেলাম √25। আমি প্লাস মাইনাস এখানে লিখছি না, শুধু 5 বলে লিখলাম। তাহলে সরণ কত হবে, 5 মিটার। সরণ এখানে পেয়ে গেলাম 5 মিটার, কিন্তু দূরত্ব পেয়ে গেলাম 7 মিটার। এবারে সরণ কিন্তু শূন্য হতে পারে, মানে শূন্য সরণ। এরকম কেউ বললো শূন্য সরণ কি, যদি প্রাথমিক অবস্থান যেখানে ধরলাম এইখান থেকে যাত্রা শুরু করেছিল সে ঘুরে আবার সে একই জায়গায় ফিরে এলো। দূরত্ব কি না, দূরত্ব অবশ্যই থাকবে, দূরত্ব কখনোই শূন্য হবে না যদি সে সচল থাকে। তাহলে দূরত্ব কী হবে, যতটা পথ অতিক্রম করলো সেটা হবে তার দূরত্ব। আর সরণ কি না, সরণ
আদি বিন্দু মানে যেখান থেকে শুরু করেছে এবং অন্তিম বিন্দু যদি এক হয়ে যায় তাহলে সরণ কিন্তু এখানে শূন্য হয়ে যাবে, তাই একে আমরা শূন্য সরণ বলতে। শূন্য সরণ কখন হবে না, যখন যখন শুরু এবং শেষ যদি একই পয়েন্ট হয়ে যায় তখন আমরা বলবো সরণ শূন্য। কি বলবো, সরণ শূন্য, কিন্তু দূরত্ব অবশ্যই রয়েছে, কারণ দূরত্ব যতটা পথ সে অতিক্রম করলে যে এই পথটা এসে সেটাই হবে তার দূরত্ব, কিন্তু সরণ এখানে হয়ে গেল শূন্য। তাই সরণ শূন্য হতে পারে, দূরত্ব কিন্তু কখনোই শূন্য হবে না। আরেকটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল নিলাম, কি না একটা বৃত্ত নিয়েছি, এখানে কত না 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত নিয়েছি, এখানে যাত্রা শুরু করলো, এখান থেকে এসে আবার সেইখানে মানে একটা বৃত্ত পুরো সার্কেলটা কমপ্লিট করলো, তাহলে তার দূরত্ব কত হবে, সরণ কত হবে। আরেকটা কি না অর্ধবৃত্ত, যেখান থেকে যাত্রা শুরু করে সে এই পয়েন্টে এলো, এটা বৃত্তাকারে, তাহলে এর ক্ষেত্রে দূরত্ব কত হবে, মানে হাফ সার্কেলে এলো, তাহলে এর দূরত্ব কত হবে, সরণ কত হবে। প্রথমে এটা বের করি। প্রথম দূরত্ব কত হবে, দূরত্ব হচ্ছে টোটাল পথ, ধরলাম এইখান থেকে যাত্রা শুরু করলো, দিয়ে ঘুরে এসে আবার এই পয়েন্টে এলো, তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব হবে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের এই যে গেছে পুরোটা মানে আসা মানে কি, পুরোটা ঘুরে আসা, এক পাক ঘুরে আসা মানে তার পরিধি। তাহলে পরিধি কত হয় আমরা জানি, পরিধির সূত্র হচ্ছে 2πr, তাহলে এই বৃত্তের 2πr হবে পরিধি, এটাই হবে তার দূরত্ব। তাহলে 2π মানে কত না 22/7, পাই কত হয় না 22/7, পাই সমান হচ্ছে 22/7, তোমরা ম্যাথামেটিক্সে দেখেছো। তাহলে পাইর মান বসিয়ে দিলাম 22/7, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাহলে কেটে গেল, তাহলে কত হলো 44। তাহলে কি হলো, তার পরিধি কত হলো না 44 সেন্টিমিটার। তাহলে এই পরিধিটাই হবে তার মানে যে দূরত্বটাই হবে, পরিধিটাই হবে তার দূরত্ব। তাহলে এই যে বৃত্তটা পুরো কমপ্লিট করেছি তার দূরত্ব হলো 44 সেন্টিমিটার। কিন্তু সরণ কত হবে না, দেখো এখান থেকে যাত্রা শুরু করে আবার সেই জায়গায় ফিরে এলো, তার মানে কত, এর প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই পজিশানে, তাহলে এখানে সরণ হয়ে গেল কত না শূন্য, কারণ যেহেতু একই বিন্দু হয়েছে তাই এখানে সরণ শূন্য। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে না, বৃত্তটা অর্ধেক কমপ্লিট করেছে, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব কত হবে না, টোটাল যে পরিধি ছিল তার অর্ধেক হয়ে যাবে, মানে কত ছিল 2πr ছিল বাই 2, মানে তার দূরত্ব কত হবে না পাইয়ার। পাইয়ার মানে কত না, এখানে 22/7 ইন্টু 7 করে দিলাম, তাহলে আমরা কত পেলাম না 22। তাহলে 22 সেন্টিমিটার পেলাম এই যে অর্ধবৃত্তের দূরত্ব 22 সেন্টিমিটার। আর সরণ কত হবে না, সরণ দেখো এখান থেকে শুরু করে এখানে এসছে, আমি কি বলেছি না আদি অন্তিম বিন্দুটা সরলরেখা দিয়ে যোগ করলে যেটা হবে সেটাই হবে তার সরণ। তাহলে আদি বিন্দু অন্তিম বিন্দু যোগ করলাম, তাহলে কী পেলাম, এই যে অর্ধবৃত্তের এই যে ব্যাসটা পেলাম সেটাই হয়ে যাবে তার সরণ, মানে 2r। তাহলে 2 ইন্টু আর মানে কত 7 সেন্টিমিটার, মানে কত হলো এখানে 7×2 = 14, তাহলে 14 সেন্টিমিটার হলো এর সরণ। একটা বৃত্ত কমপ্লিট করলে দূরত্ব আসছে এখানে 2πr, এখানে হিসাব করে দেখা গেল 44 সেন্টিমিটার, আর সরণ পেলাম শূন্য। আর অর্ধবৃত্ত কমপ্লিট করলে তার দূরত্ব পেলাম পাইয়ার, অর্থাৎ এখানে হিসাব করে দেখলাম 22 সেন্টিমিটার, আর সরণ পেলাম 2r মানে ব্যাসটা, অর্থাৎ 14 সেন্টিমিটার। এই অঙ্কটা এভাবেই করতে হবে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে সব পরীক্ষায় থাকে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং যে কোনো রেলওয়ের পরীক্ষাও থাকে, প্রায় পরীক্ষায় দেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরলাম দূরত্বকে আমি ধরলাম ডি ধরলাম, আর সরণকে আমি ধরলাম এস। একটা প্রশ্ন আছে যে সরণ এবং দূরত্ব বললো অনুপাত, বললো সরণ এবং দূরত্বের অনুপাত কি হতে পারে না, অপশানে বললো 1 নম্বরে বললো এটা কি গ্রেটার অর ইকুয়াল টু 1, লেস অর ইকুয়াল টু 1, সমান ইকুয়াল টু 1, আর বলল যে লেস দেন 1। তাহলে কি হতে পারে, দেখ দূরত্ব আর সরণ আমরা জানি যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা, সব থেকে শর্টেস্ট যে পথটা সেটাই হচ্ছে সরণ, আর দূরত্ব যে কোনো হতে পারে। তাহলে দূরত্ব আর সরণ হয় সমান হতে পারে, হয় সমান হতে পারে, আর না হলে সরণটা অবশ্যই কী হবে, লেস দেন দূরত্ব। সরণ আমি সরণকে তো এখানে এস বলেছি আর দূরত্বকে ডি বলেছি, তাহলে সরণ হয় ডির সঙ্গে সমান হতে পারে, আর না হলে সরণ ডির থেকে ছোট হতে পারে। তাই এদের অনুপাতটা কত হবে, যদি আমি এখানে দুটোকে একসাথে লিখি কি হবে না লেস অর ইকুয়াল টু ডি, তাহলে এস বাই ডি কী হয়ে যাবে লেস অর ইকুয়াল টু 1। তাহলে এটা কোন অপশান ঠিক হবে, লেস অর ইকুয়াল টু মানে সরণ বাই ডিস্ট্যান্স, এদের অনুপাতটা হবে কি না 2 নম্বর লেস অর ইকুয়াল টু 1। এটাই কিন্তু ঠিক, কারণ সরণ দূরত্ব সমান বা দূরত্বর থেকে ছোট হয়, দূরত্ব সবসময় বড় হবে। আরেকটা কথা বলে রাখি, যদি পার্থক্য বলা হয়, পার্থক্য বললে কি বলবো না, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর সরণ শূন্য হতে মানে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না।
আর দূরত্ব সরণের সমান বা তার থেকে বেশি হয়, আর সরণ দূরত্বর থেকে সমান বা তার থেকে ছোট হয়, এটা বলতে পারবো। আর ডেফিনেশানটা বলে দিতে পারবো যে যাত্রাকালে যে মোট অতিক্রম করে সেই পথটাই হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে তোমাদের যে সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে স্থান বা অবস্থান পরিবর্তনকে আমরা সরণ বলি। এই করলে হয়ে গেল। তাহলে দূরত্ব সরণ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া এখানে হয়ে গেল। এরপরে আমরা আসব দ্রুতি আর বেগ। দ্রুতিকে আমরা বলে থাকি ইংলিশ হচ্ছে স্পিড, আর বেগকে হচ্ছে ভেলোসিটি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে কতগুলো কনসেপচুয়াল জিনিস আছে যেটা জানতে হবে। দ্রুতি ইংলিশ হচ্ছে স্পিড, আর বেগ হচ্ছে ভেলোসিটি। দ্রুতি কি না, আমরা আগে দূরত্ব জেনে গেছি। দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় মানে সরল বা বক্রপথে কোনো বস্তুকণা একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুকণার দ্রুতি বলে, মানে এক কথায় বলে দূরত্ব বাই সময়। আর বেগ কি না, বেগ হচ্ছে একক সময় কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, মানে এই যে সরণ আর কি, মানে এক কথায় বলবো সময় সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, মানে সরণ বাই সময়। যেহেতু দূরত্ব বাই সময়, তাই এর কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নেই দ্রুতির ক্ষেত্রে, আর বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিকের প্রয়োজন রয়েছে। তাই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। আর একক আর মাত্রা কিন্তু দুজনের একই, মিটার পার সেকেন্ড এসআইতে, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে L (T⁻⁻1). এই গেল দ্রুতি বেগের প্রাথমিক ধারণা। এরপরে আসবো যে দ্রুতি, তাহলে এখান থেকে দেখছি কি যে সরণ যেহেতু শূন্য হয় তাহলে বেগও শূন্য হয়, কিন্তু দ্রুতি কিন্তু শূন্য হয় না। দ্রুতির যদি দূরত্ব হয় সময় সাপেক্ষে, যদি দূরত্ব যায় অবস্থান পরিবর্তন করে, তাহলে অবশ্যই কিন্তু দ্রুতির একটা মান থাকবে। কিন্তু বেগ কিন্তু শূন্য হতে পারে, কেননা প্রাথমিক ও অন্তিম অবস্থান যদি এক হয়ে যায় তাহলে সরণ শূন্য, আর সরণ শূন্য মানে কি হয়, বেগও শূন্য। এরপরে আসি সমদ্রুতি আর অসমদ্রুতি। সমদ্রুতি কি না, সরল বা বক্রপথে কোনো গতিশীল বস্তুকণা যদি সময়ের ব্যবধানে, মানে সমান সময়ের ব্যবধানে যদি সবসময় সমান দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুকণার দ্রুতিকে সমদ্রুতি বলব। মানে 1 সেকেন্ডে গেল, যে দূরত্ব গেছে 2 মিটার গেছে, আবার পরবর্তী 1 সেকেন্ডে সেই 2 মিটার, আবার সেই পরবর্তী আবার 1 সেকেন্ড বেশিতে আবার সেই একই সময়, মানে একই দূরত্ব, মানে যদি সমান সময়ের ব্যবধানে যদি সবসময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটা হয়ে গেল সমদ্রুতি। আর অসমদ্রুতি কি, অসমদ্রুতি হচ্ছে যদি সরল বা বক্রপথে কোনো গতিশীল বস্তুকণা যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে বলবো অসমদ্রুতি। তাহলে অসমদ্রুতি কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে না। তাই এই অসমদ্রুতির ক্ষেত্রে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গড় দ্রুতি নিতে হয়। কি নিতে হয় না, গড় দ্রুতি। গড় দ্রুতি কি না, অসম দ্রুতিযুক্ত কোনো বস্তুকণা দ্বারা মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে তাকে বলা হয় গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি কি না, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট আমি দূরত্ব লিখলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় লিখলাম। তাহলে ধরলাম, যদি ধরি T1 সময়, সমদ্রুতির জন্য নয়, কিন্তু সমদ্রুতি তো সব সমান যাচ্ছে, এখানে কোনো গড়ের ব্যাপারই নেই। অসমদ্রুতির জন্য গড় দ্রুতি আসছে। অসমদ্রুতি তাহলে মোট দূরত্ব কিনা T1 সময় দেখা গেল কত দূরত্ব গেছে, ধরলাম S1। T2 সময় কত গেছে, S2। T3 সময় কত গেছে না, ধরলাম S3। তাহলে গড় দ্রুতি কত হবে না, মোট দূরত্ব কত গেছে, প্রথমে গেছে S1, তারপরে গেছে S2, তারপরে গেছে S3, সবগুলো যোগ করে দিলাম। আর মোট সময় কত গেছে না, প্রথমে গেছে T1, তারপরে T2, তারপরে T3। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, সেটাকে আমরা বলছি গড় দ্রুতি। মানে দূরত্বগুলোকে সব যোগ করে দেবো বাই সময়গুলোকে সব যোগ করে দেবো, তাহলে সেটা হলো গড় দ্রুতি। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা বলি, তাৎক্ষণিক দ্রুতি। একটু আইডিয়াটা দিয়ে রাখি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো, মানে এটা একটা, মানে দ্রুতি যদি অসম হয়, মানে গতির ক্ষেত্রে সম হলে তো কোনো অসুবিধা নেই, সবসময় সে একই থাকবে। যদি অসম দ্রুতিতে যায় তাহলে কি হবে না, কোনো একটা মুহূর্তে, ঠিক ইনস্ট্যান্ট পয়েন্টে কোনো একটা মুহূর্তে তার যে মানে দ্রুতি হবে সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। যেমন এই যে গাড়ির যে স্পিডোমিটার, ওই স্পিডোমিটার যন্ত্রে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেগ নয়, কিন্তু ওখানে তাৎক্ষণিক দ্রুতির পরিমাপ করা হয় স্পিডোমিটার। যদি সম দ্রুতিতে যায় তাহলে দেখবে কাঁটা স্থির আছে, নড়ছে না, আমরা যাচ্ছি। কিন্তু যদি অসম দ্রুতি যায় তাহলে কাঁটাটা কী হবে, বাড়তে থাকে বা কমতে থাকে। তো ওখানে কিন্তু অবশ্যই মনে রাখবে যে এই যে গাড়ির যে স্পিডোমিটার, সেই স্পিডোমিটারে কিন্তু তাৎক্ষণিক দ্রুতির কথা বলা যায়। তাৎক্ষণিক দ্রুতি মানে কোনো এক মুহূর্তে যেটা, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সমদ্রুতির মতো আমরা এখানে বেগের নিয়ে ভাববো। বেগের নিয়ে ভাবলে কি বলবো না, সমবেগ আর হচ্ছে অসমবেগ। সমবেগ কি না, সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর বেগের মান ও অভিমুখ
অপরিবর্তিত থাকবে, শুধু মান নয় কিন্তু, যেহেতু বেগ ভেক্টর রাশি তাই সময়ের সঙ্গে বেগের মান এবং অভিমুখ দুটোকেই কিন্তু অপরিবর্তিত হতে হবে। শুধু মান মানে অপরিবর্তিত থাকলো, দিক পরিবর্তিত হলো, তাহলে কিন্তু হবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের সঙ্গে যদি মান এবং অভিমুখ, হ্যাঁ, বস্তুর বেগের যদি মান এবং অভিমুখ যদি অপরিবর্তিত থাকে তাহলে বস্তুর বেগকে আমরা সমবেগ বলবো। আর অসমবেগ কাদের বলবো না, সময়ের সঙ্গে কোনো বস্তুর মান বা দিক অথবা মান ও দিক উভয়ই যদি পরিবর্তিত হয়ে যায়, মানে শুধু মানে যে কোনো একটা পরিবর্তিত হলেই হবে, মান বা দিক বা উভয়ই দুটোই যদি পরিবর্তিত হয় বা যে কোনো একটাও যদি পরিবর্তিত হয় তাহলেও কিন্তু সেটা অসমবেগ হয়ে যাবে। আর সমবেগ হচ্ছে মান এবং অভিমুখ দুটোকেই কিন্তু সেম থাকতে হবে সময় এর সাপেক্ষে, তাহলে সেটা হলো সমবেগ। আর অসমবেগ হলো সময়ের সঙ্গে সঙ্গে যদি বস্তুর বেগের মান, দিক এবং দুটোই, মান এবং দিক দুটোই যদি পরিবর্তিত হয়ে যায় তখন সেটাকে বলবো অসমবেগ। তাহলে অসমবেগ এলে কি আসবে না, আগের মতো গড় বেগ আসবে, গড় বেগের কনসেপ্ট আসবে। গড় বেগ কী হবে না, মোট সরণ বাই মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পেয়ে যাব। মোট সরণ বাই মোট সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব। গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়, এটাকে আমরা বলে দেবো গড় বেগ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় সেক্ষেত্রে গড় বেগের মান কি করা হয় না, প্রাথমিক এবং অন্তিম বেগের গড়ের সমান হয়ে যাবে। তাহলে আরেকবার বলছি, রিপিট করছি, যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় সেক্ষেত্রে গড় বেগের মান কিন্তু প্রাথমিক এবং অন্তিম বেগের সমান হয়ে যাবে। এরপর একটা পার্থক্য আছে খুবই ইম্পর্ট্যান্ট, যে দ্রুতি বেগের পার্থক্য। দ্রুতি বেগের পার্থক্য বলে আমরা কি বলবো, প্রথমেই বলে দেবো যে তোমরা একটু নোট করে নাও, দ্রুতি বেগের পার্থক্য বলে প্রথমে কি বলবো না, গতিশীল বস্তু কোনো একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর দ্রুতি বলে, মানে দূরত্ব বাই সময়। তাহলে প্রথম পয়েন্টে কি লিখবে, এটা হচ্ছে দূরত্ব বাই সময়। এটা কিন্তু শুধু এটা লিখবে না, তোমরা মানে একদম পরিষ্কারভাবে লিখবে যে গতিশীল বস্তু কোনো একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এরপর আমরা চলে আসবো বেগ। বেগকে ইংরেজিতে বলে ভেলোসিটি। তো এখানে পয়েন্টে কী হবে, বেগ হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে বেগ সময় কি হলো না, গতিশীল বস্তু কণা নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে কণাটির বেগ বলে। একটা নির্দিষ্ট দিক মানে সেখানে চলে আসছে সরণ বাই সময়। তাহলে দ্রুতি দ্রুতি প্রথম পয়েন্ট কী বলবো না, দূরত্ব বাই সময় আর সরণ বাই সময়। তারপরে কি বলবো না, দ্বিতীয় পয়েন্টে বলবো দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এ হচ্ছে একটি স্কেলার রাশি। আর বেগের যেহেতু মান এবং অভিমুখ দুই আছে তাই এটি হলো একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর আরেকটা 3 নম্বরে বলবো যে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, মানে যদি গতিশীল থাকে বস্তু তার পথের দৈর্ঘ্য ঋণাত্মক কিন্তু হতে পারে না, ঋণাত্মক হয় না, কিন্তু বেগ কিন্তু যেহেতু সরণ মানে যেহেতু বেগের একটা নির্দিষ্ট দিক রয়েছে তাই বেগ কিন্তু ঋণাত্মক হতে পারে। দ্রুতি কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না, আর বেগ কিন্তু ঋণাত্মক হতে পারে। আচ্ছা, এবার 4 নম্বরে যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ নাও হতে পারে, কিন্তু সম বেগ সম্পন্ন বস্তু অবশ্যই সমদ্রুতি হবে। তাহলে এখানে হবে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। আর 5 নম্বরে কি বলবো না, বলবো গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না, কিন্তু গতিশীল বস্তুর গড় বেগ কিন্তু শূন্য হতে পারে। গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না, কিন্তু গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। এরপরে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি না, একটা বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমদ্রুতি মানে কি, আমরা আগেই জেনেছি সমদ্রুতি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান দূরত্ব, মানে এখানে দূরত্বের যে মানটা যদি সমান হয়ে যায়, সমান সময়, সেই দ্রুতিটাকে আমরা বলবো, মানে দ্রুতির যে সমান সময় যদি যায় তাহলে সেটাকে হচ্ছে সমদ্রুতি। আর সমবেগ হচ্ছে এখানে মান এবং দিক দুটোকেই সমান থাকতে হবে। যদি কোনোটার মধ্যে একটা যদি পরিবর্তিত হয় সময়ের সঙ্গে তাহলে হবে না, মান এবং অভিমুখ দুটোকেই কিন্তু এক থাকতে হবে, তাই সমবেগ। এবার বলছি একটা বস্তু যদি সমদ্রুতি হলো,
কিন্তু সমবেগ সম্পন্ন হলো না, মানে নাও হতে পারে। হ্যাঁ, কেন নাও হতে পারে? না ধরলাম একটা বস্তু বৃত্তাকার পথে যাচ্ছে, বৃত্তাকার পথে কী হচ্ছে না, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে নির্দিষ্ট মানে সমান দূরত্ব অতিক্রম করছে, মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে সেরকম সমান দূরত্ব অতিক্রম করছে, তাই সেখানে সমদ্রুতি হয়ে গেল। সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটা হয়ে গেল সমদ্রুতি, সেই দ্রুতিটা হলো সমদ্রুতি। কিন্তু মানটা এখানে ঠিক আছে, একই আছে, কিন্তু দেখা গেল যখন বৃত্তাকার পথে ঘুরছে তার বেগের মান ঠিক আছে, কিন্তু তার ডিরেকশানটা কেমন হয় না, তার স্পর্শক বরাবর দেখা যাচ্ছে যখনই যাচ্ছে তার ডিরেকশান কিন্তু এরকম পাল্টে যাচ্ছে। তাহলে ওই সমবেগ সম্পন্ন সমদ্রুতি সম্পন্ন বস্তুটার মানটা ঠিক আছে, কিন্তু অভিমুখটা পাল্টে যাওয়ার জন্য এখানে সমবেগ হতে পারছে না। তাই এখানে আমরা কি বলবো, যে একটা বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কেন তার ডিরেকশানের জন্য, মানে অভিমুখের জন্য। অভিমুখ পরিবর্তন হলেই কিন্তু তার বেগের মানে বেগটা পরিবর্তন হয়ে যাবে, তাই সমবেগ হবে না। তাই একটা বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে। আর দ্বিতীয় প্রশ্নটা কি না, একটা বস্তু সমবেগ সম্পন্ন হলেও সমদ্রুতি সম্পন্ন হবেই, কারণ সমবেগ হওয়া মানে তার মান প্লাস দিক দুটোই কিন্তু ঠিক মানে পরিবর্তিত, মানে অপরিবর্তিত আছে। সমবেগের জন্য কোনো পরিবর্তন হয়নি। আমার তো শুধু দরকার মানটাই যদি মানে সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বাই সময় যে হারটা সেটা যদি সমান হয় সমান সময়, তাহলে সেটা সমদ্রুতি। আমার দিক তো দেখারই দরকার নেই। তাই সমবেগ হওয়া মানে মান এবং দিক দুটোই অপরিবর্তিত থাকছে। তাই মান যেহেতু মানে অপরিবর্তিত আছে, তাই সমদ্রুতি অবশ্যই হবে। তাহলে সমবেগ সম্পন্ন হলেও সমদ্রুতি সম্পন্ন হবেই, কিন্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল নেওয়া যাক। কি না, ধরলাম একটা বৃত্ত এখান থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে এলো, দিয়ে বলা হলো এখানের দ্রুতি বের করো এবং তার স্মরণ দ্রুতি বের করো এবং বেগ বের করতে বলা আছে। আর একটা কি বলে দেওয়া আছে না, এই যে বৃত্তটা যে গেছে তার ব্যাসার্ধটা বলেছে 7 সেন্টিমিটার, আগের মতোই। তো এখানে আমরা প্রথম বের করব দ্রুতি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে টোটাল দূরত্ব বাই সময়, মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে বলে দেওয়া হলো যে ওই বৃত্তপথে ঘুরতে মানে পথটা যখন সে সম্পূর্ণ করছে তার কত সময় লাগছে, না বলে দিচ্ছে 10 সেকেন্ড সময় লেগেছে। এটা পুরো বৃত্তপথ ঘুরে আসতে তার কত সময় লেগেছে? 10 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এক্ষেত্রে দ্রুতি আর বেগ বের করতে বলেছে। তাহলে দ্রুতি কি না, দ্রুতি আমরা দেখব যে টোটাল কত পথ সে গেছে। তাহলে পথ গেছে কত না, আমরা আগেই দেখেছি দূরত্ব মানে হচ্ছে 2πr। 2πr মানে এটা লিখে দিই 2πr মানে এই যে ব্যাসার্ধটা আর, এখানে আর মানে কত 7 সেন্টিমিটার। তাহলে এখানে এখানে দ্রুতির সমান আমরা কী লিখলাম, যে দ্রুতির সমান হচ্ছে 2πr বাই সময়। সময় মানে এখানে টি লিখলাম, টি মানে এখানে কত না 10 সেকেন্ড। তাহলে এখানে মানগুলো বসিয়ে যায়। 2π মানে আগেই বলেছি 22/7, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ 7, আর সময় কত বলেছে 10। তাহলে 7 এখানে কেটে গেল। তাহলে কত হলো 44/10, মানে কত আসছে 4.4 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি পেলাম? দ্রুতিটা পেয়ে গেলাম। যদি একটা বৃত্তপথে যদি পুরোটাই এক পাক ঘুরে আসে তাহলে তার দ্রুতি হলো 4.4 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপরে বলা হলো কি না বেগ এখানে কী হবে না, বেগ আমরা কি জানি না হচ্ছে স্মরণ বাই সময়। এখানে এক পাক ঘুরে আসতে তার স্মরণ কত হয়েছে 0, যেহেতু প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই 0, তাহলে 0 বাই এখানে সময় মানে 0, মানে এখানে কী হলো 0। এরপরে আমরা আসবো ত্বরণে, যাকে ইংরেজিতে বলা হয় এক্সিলারেশন। ত্বরণ কি না, ত্বরণ বলতে গেলে বলা হবে যে কোনো বস্তু কণা ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে সময়ের সঙ্গে কণাটির বেগের পরিবর্তনের বা বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। অর্থাৎ এক কথায় বললে কি হবে না, বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। বেগ বৃদ্ধি বলতে কি না, দেখা গেল শুরুতে বেগ ছিল ইউ, টি সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে হলো ভি। তাহলে বেগ বৃদ্ধি কত পেল না, যেহেতু বৃদ্ধি পেয়েছে ভি মানে ভি গ্রেটার দেন ইউ, তাহলে এখানে কি হলো ভি মাইনাস ইউ। তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে কত ভি মাইনাস ইউ। তাহলে আমরা এখানে লিখে দিলাম ভি মাইনাস ইউ। যেহেতু প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে বেগ বৃদ্ধি পেয়েছে ভি, তাহলে ভি মাইনাস ইউ। কত সময় পেয়েছে না টি সময়, তাহলে টি লিখে দিলাম। তাহলে ত্বরণ সমান কী হলো, ত্বরণকে আমরা এ লিখেছি যেহেতু এক্সিলারেশন, তাই একে আমরা প্রতীক হিসাবে এ লিখলাম। তো কী হলো বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধির হার বলেছে, তাই বেগ বৃদ্ধি বাই সময় মানে ভি মাইনাস ইউ বাই টি। আর ত্বরণ যেহেতু বেগের
বেগ বাই সময় যেটা বলা হচ্ছে, বেগের বেগ বৃদ্ধি বাই সময়, মানে যেহেতু মানে বেগ ভেক্টর রাশি, তাই ত্বরণও কী হয়ে যাচ্ছে, তার মান এবং দিক উভয়ই আছে, তাই ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে ত্বরণ কি হলো, একটি ভেক্টর রাশি। ত্বরণের একক কি হবে না, বেগের একক বাই সময়ের একক। বেগের একক কি, বেগের একক আর সময়ের একক করলে কি হবে না, এসআই পদ্ধতিতে হবে। এসআই পদ্ধতি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএসে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা একক পেয়ে গেলাম ত্বরণের। মাত্রা কি হবে না, এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। এই যে মাত্রা বের করা, আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এটি দেখে নাও, দিলে আরও বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম। তাহলে ত্বরণ সমান আমরা পেলাম বেগ বৃদ্ধি বাই সময়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। বলা আছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড, এই কথাটি দুবার আসে কেন? তাহলে আমরা ত্বরণ সমান কি জানি না, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণের একক হলে কি হবে না, বেগের একক বাই সময়ের একক। আবার বেগের একক সমান আমরা কি জানি, সরণের একক বাই সময়ের একক, আর নিচে তো সময়ের একক তো রয়েছে, তাহলে এটা নিচে নেমে যাবে, দিলে কি হবে, সরণের একক বাই সময়ের এককের স্কোয়ার। তাহলে এই যে সময়ের এককের স্কোয়ার রয়েছে, তাই এই যে প্রতি সেকেন্ড, এই জন্য স্কোয়ার যেহেতু রয়েছে তাই দুবার আসে, কারণ একবার বেগ মানে একবার বেগ বোঝাবার জন্য, আর বেগের হার মানে বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্য এই দুবার এই প্রতি সেকেন্ড কথাটি আসে। এরপরে আসবো সমত্বরণ আর হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কি না, কোনো বস্তুকণার বেগ সমান সময়ের ব্যবধানে সমপরিমাণ বৃদ্ধি পেলে, মানে সমান সময়ে যদি তার বৃদ্ধিটা যদি সমানভাবে হয়। যেমন একটা নির্দিষ্ট স্থানে অভিকর্ষজ যদি পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে তার ত্বরণ কত হবে না, অভিকর্ষজ ত্বরণ অনুযায়ী সে নিচে পড়তে হবে। অভিকর্ষজ ত্বরণ কিন্তু একটা ত্বরণ, ত্বরণের যা একক অভিকর্ষ ত্বরণের এককও একই, এবং মাত্রাও যা, অভিকর্ষ ত্বরণের মাত্রাও তাই হবে। যাই হোক, তো এবারে কি বলবো না, এই যে পতনশীল বস্তু যেটা পড়ছে তার সমত্বরণে তো নিচে পড়ে, কোন ত্বরণে পড়ে, অভিকর্ষ ত্বরণে নিচে পড়ে, তাই এ কিন্তু সমত্বরণ হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে একটা পেন্ডুলাম, আগেই বলেছি একটা পেন্ডুলাম যদি এখন দুলতে থাকে, তাহলে এটা হচ্ছে তার মাঝ অবস্থা, আর এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থা। এই দুটো সর্বোচ্চ অবস্থাতে পেন্ডুলামটা এই সর্বোচ্চ এখানে গেল, আবার এদিকে সর্বোচ্চ এইখানে গেছে, তো এইখানে দুটো সর্বোচ্চ অবস্থানে তার কিন্তু ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, কিন্তু এর বিভিন্ন পজিশানে ত্বরণের মান কিন্তু বিভিন্ন রকম হয়। মানে এ তাহলে কী হলো, অসমত্বরণ হয়ে গেল পেন্ডুলামের ক্ষেত্রে। আর অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে মানে একটা পতনশীল বস্তু যদি অভিকর্ষের অধীনে যদি একটা পতনশীল বস্তু নিচে পড়ে, তাহলে সে কিন্তু সমত্বরণেই পড়বে, অভিকর্ষ ত্বরণ নিয়েই নিচে পড়বে। মন্দন, মন্দনকে আমরা ইংরেজিতে বলবো রিটার্ডেশন। তার মন্দন কি না, ত্বরণের উল্টো। ত্বরণ কি ছিল, বেগ বৃদ্ধির হার, মানে আর এখানে হবে মন্দন হবে বেগের হ্রাসের হার, মানে বেগের হ্রাস বাই হচ্ছে সময়। আর মন্দনের একক যা, ত্বরণের এককও তাই হবে, সব কিছু একই থাকবে, শুধু এটা হবে বেগ হ্রাসের হার। আর মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, মন্দনকে বলা হয় ঋণাত্মক। এবার প্রশ্ন এলো, বলো প্রমাণ করো যে মন্দন হলো একটি ঋণাত্মক ত্বরণ। তাহলে কি করবে না, বলে নেবে যে বস্তুর প্রাথমিক বেগ টি সময় পরে বস্তুর বেগ যদি বৃদ্ধি পায়, বেগ হলো ভি, মানে আমি এখানে লিখে দিচ্ছি যদি বৃদ্ধি পায়, মানে ভিটা পরবর্তী সময় পরে যে বেগটা হলো সেটা যদি প্রাথমিক বেগের থেকে বেশি হয়, মানে ভি গ্রেটার দেন ইউ হয়, তাহলে ত্বরণ, এটা ত্বরণ হয়েছে, তাহলে ত্বরণ আমরা এ সমান কী লিখব, বেগ বৃদ্ধি মানে ভি মাইনাস ইউ বাই টি। এটা বেগ বৃদ্ধি হলো, এটা পেলাম ত্বরণ, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপরে আমরা বললাম যে প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় পরে বেগ হ্রাস পেয়ে হলো ভি, মানে এক্ষেত্রে ইউ গ্রেটার দেন ভি। তাহলে এখানে মন্দনকে আমরা কি লিখলাম, কি বলবো না, মন্দনকে আমি এ ড্যাশ নাম দিলাম। তাহলে মন্দন কী হবে, বেগ হ্রাসের হার। বেগ হ্রাস মানে এখানে কি হবে, ইউ মাইনাস ভি, এই পরিমাণ বেগ হ্রাস পেয়েছে, কত সময় পেয়েছে না টি সময়, তাই এটা হলো বেগ হ্রাসের হার মন্দন। তাহলে মন্দন মানে এ ড্যাশ সমান কত আসছে না, ইউ মাইনাস ভি। তাহলে মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কী হবে, ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি কী ছিল, এটা ছিল এ, তাহলে মাইনাস এ, এটা 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে মন্দন সমান কি হয়ে গেল, মাইনাস এ, মানে মন্দন সমান ঋণাত্মক ত্বরণ। এবার যদি বলে ত্বরণ ও মন্দনের পার্থক্য লেখো, তখন কি বলবে না, ত্বরণ বলবে যে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, আর বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। আর ত্বরণ নিয়ে চলমান কোনো বস্তুকণা বেগ ক্রমাগত বাড়ে,
আর মন্দন নিয়ে চলমান কোনো বস্তুকণার বেগ ক্রমাগত কমে। ত্বরণকে ধনাত্মক ধরা হয়, মন্দনকে ঋণাত্মক ধরা হয়। আর বাকি সব কিছুই কিন্তু ত্বরণ মন্দনের একই একক মাত্রা, সব কিছুই কিন্তু ত্বরণের যা হবে মন্দনেরও তাই হবে। এরপর একটা প্রশ্ন এলাম কি না, ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব। তাহলে ব্যাখ্যা কী করব না, একটা বস্তু যদি সমবেগে চলে, একটা বস্তু যদি সমবেগে চলে, তার প্রথমে বেগ ছিল ইউ, টি সময় পরেও বেগ হলো ইউ, তাহলে ত্বরণ কত হবে না ইউ মাইনাস ইউ বাই টি মানে 0। তাহলে একটা বস্তু যদি সমবেগে চলে, সমবেগে একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে তার ত্বরণ কিন্তু 0, তার বেগ একটা রয়েছে, নির্দিষ্ট বেগ রয়েছে। আর দ্বিতীয়ভাবে কি বলা যায় না, একটা যদি আমরা পেন্ডুলাম নেই, এই পেন্ডুলাম নিলাম, এইটা তার মধ্য অবস্থান, দু সাইডে। আমরা জানি যে এটা যখন মানে সাম্যাবস্থায় আসে, মধ্য অবস্থায় আসে, তখন মানে যখন এটা সাম্যাবস্থা জাস্ট অতিক্রম করে এই ববটা, তখন কি হবে না ওইখানে বেগ কিন্তু সর্বাধিক, কিন্তু ত্বরণ হয়ে যাচ্ছে 0। তাহলে দুটো আমরা পেলাম, একটা হচ্ছে সমবেগে চললে তার ত্বরণ 0 কিন্তু বেগ রয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখছি সিম্পল পেন্ডুলাম মানে সরল দোলগতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সরল দোলকের যদি পিণ্ডটা যখন মানে মধ্যিখানটা যখন জাস্ট অতিক্রম করে, সেই মুহূর্তে তার বেগ কিন্তু সর্বাধিক, কিন্তু ত্বরণ সেখানে 0। তাই আমরা বলতে পারি ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব। এর পরের কোশ্চেন বলেছে বস্তুর বেগ না থাকলে ত্বরণ থাকতে পারে। বলেছে যদি পারে কি, যদি থাকে তখন বলবে হ্যাঁ অবশ্যই বস্তুর বেগ না থাকলে ত্বরণ থাকতে পারে। প্রথম কন্ডিশন কি, 1 নম্বর একটা উদাহরণ কি বলবো না, একটা বস্তুকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই, একদম সর্বোচ্চ অবস্থানে বস্তুটা যখন উঠলো, সে জায়গায় কিন্তু তার বেগ 0, কিন্তু তাকে অভিকর্ষজ মানে ত্বরণ কিন্তু নিচের দিকে কাজ করছে। তার মানে একটা বস্তুকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে দিই, তাহলে একদম সর্বোচ্চ অবস্থানে তার বেগ 0, কিন্তু অভিকর্ষ ত্বরণ রয়েছে, মানে বেগ নেই অথচ তার ত্বরণ রয়েছে। এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আমরা কি বলবো না, আরেকটা উদাহরণ বলবো যদি এটা সরল দোলক, সেই সরল দোলকের ক্ষেত্রে কি হবে না, সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি এই প্রান্ত অবস্থানে যখন দুটো মানে দু প্রান্তে, এই প্রান্তে ত্বরণ হচ্ছে সর্বোচ্চ কিন্তু বেগ 0, তাহলে এখানেও বেগ নেই অথচ ত্বরণ রয়েছে। তাহলে আমরা দুটো উদাহরণ পেয়ে গেলাম। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এতদূর যে বললাম তোমরা সবাই বুঝতে পারলে। এরপরে এখানেই আজকে এই পার্টটি এখানেই শেষ করলাম। এরপর এই চ্যাপ্টারের পরবর্তী পার্টগুলো আমি আবার একে একে ভিডিওগুলো পরপর নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যেখানে যা সমস্যা হচ্ছে সব কমেন্টে জানাও যে কোন জায়গায় বুঝতে পারছি না, আমি অবশ্যই সেটা রিপ্লাই করব। আর ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।